আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা পরিবেশ রসায়নের দ্বিতীয় অংশের সিকিউ সাজেশন ক্লাস নিব এবং এটার মাধ্যমে আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারের সমাপ্তি ঘটছে। এবং এই সিকিউ সাজেশন ক্লাসটাতে আমরা আগের ক্লাসে অর্ধেক অংশ আলোচনা করেছি। আজকের অংশে কিছু টপিক আলোচনা করে আবারও প্রশ্ন দেখিয়ে দিব প্রতিদিনের মতোই। এবং আশা করছি তোমাদের আজকের ক্লাস এবং গতকালকের ক্লাস দেখলে পরিবেশ রসায়ন থেকে কোনো টপিকে আলাদা করে প্রবলেম থাকার কথা না, অন্তত শর্ট সিলেবাসের ভেতরে যেটুকু আছে সেটুকুতে কোনো প্রবলেম থাকার কথা না। যেহেতু আমরা আগেই বলে নিয়েছি এটা এইচএসসি ওরিয়েন্টেড ক্লাস, সেহেতু আমরা ফুল সিলেবাসে যাইনি। মেডিকেল বেসড ক্লাস পরে আগামীতে হয়তো তোমরা পাবে, কিন্তু এখন আপাতত যেহেতু আমরা এইচএসসি বেসড ক্লাস নিচ্ছি, সুতরাং আমরা শুধুমাত্র সিকিউ এবং শর্ট সিলেবাসের উপরই ফোকাস করব। তো আমরা শুরু করি। আচ্ছা, আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে গ্যাসের গতিবেগ। আচ্ছা, গ্যাসের গতিবেগের ক্ষেত্রে আমাদের যেই একটাই প্রশ্ন লাগবে সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। তো এখানে একটা সংজ্ঞা আসে, এটা ক নাম্বারে সৃজনশীলের আসে, সেটা হচ্ছে কোন গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূল। চারটা লাইন আছে, চারটা কিওয়ার্ড আছে, চারটা কিওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ বলে। সংজ্ঞাটা খুবই পিকিউলিয়ার এবং তোমাদের অনেক সময় প্যাচ লেগে যায়, কিন্তু জিনিসটা কি সেটা যদি আমরা একবার আগে বুঝে নেই। প্রথমত বলা হয়েছে গ্যাসের গতিবেগের, ধরলাম সি এ সি বি, আমি আরেকটা কালি দিয়ে দেখাই, ধরলাম সি এ সি বি টিসি, তিনটা হচ্ছে এবিসি এর গতিবেগ। এখন বলেছে এগুলোর বর্গের, বর্গ করলাম, বলেছে গড় মানের, তাহলে প্লাস দিয়ে 3 দিয়ে ভাগ দিলাম, বর্গের গড় মান পেয়েছি। এবার এটার বর্গমূল করলে যে ভেলোসিটিটা আমি পাবো সেটা হচ্ছে সিআরএমএস। দেখো, কোন গ্যাসের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ বা রুট মিন স্কয়ার ভেলোসিটি বলে। এটা হচ্ছে সিআরএমএস। তাহলে আশা করি এই অংশটা তোমাদের ক্লিয়ার। এবার আমরা এটার যে প্রায়োগিক সূত্র সেটাতে চলে যাই। এখানে দুইটা সূত্র আমাদের লাগবে। প্রথম সূত্রটা হচ্ছে সিআরএমএস সমান √3 RT/m। এই সূত্রটা ইম্পর্টেন্ট। এখানে আমরা জানি আর কি, মোলার গ্যাস ধ্রুবক, টি কি টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার, এম হচ্ছে আমাদের মোলার ভর। এখন এই মোলার ভরটা আমাদেরকে নিতে হবে কেজিতে, যেখানে বলা আছে কেজিতে। আর আর এর মানটা আমরা বসাবো 8.314, অর্থাৎ এসআই এককে 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা যেটা আমাদের √3p/d, এই সূত্রটাতে পি কি আমরা জানি, প্রেসার, আমাদের প্রেসার, আর ডি হচ্ছে আমাদের ডেনসিটি বা ঘনত্ব। তাহলে প্রেসার আর ডেনসিটি, পি আর ডি, এই দুটো তোমরা জানো। এই দুইটা সূত্র আমাদের বলতে গেলে সিকিউ এর গ নাম্বারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের সিআরএমএস ভেলোসিটির সংজ্ঞা এবং এটার সূত্রটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা যখন সিকিউতে চলে যাব তখন আমরা এটার প্রায়োগিক দিকটা দেখতে শুরু করব। আচ্ছা, দ্বিতীয় টপিক আমাদের যেটা, সেটা হচ্ছে গ্যাস কণার গতিশক্তি। আচ্ছা, গ্যাস কণার গতিশক্তি থেকে এমসিকিউতে যেটা আসে, এটা এই গ্যাস কণার গতিশক্তি কিসের কিসের উপর নির্ভরশীল। প্রথমত এটা নির্ভরশীল হচ্ছে গ্যাসের পরিমাণের ওপর, এবং দ্বিতীয়ত এটা নির্ভরশীল হচ্ছে কেলভিন তাপমাত্রার ওপর। আচ্ছা, আমরা কিভাবে সেটা জানতে পারবো, আমরা সূত্রগুলো আলোচনায় চলে যাই, তাহলে বুঝতে পারবো। তাহলে নির্ভরশীলতা দুটা কিন্তু লাগবে, কেলভিন তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণ, এই দুটার উপর নির্ভরশীল। আচ্ছা, তো প্রথমত আমরা দেখছি এন মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি কত। এন মোল মানে কিন্তু অনেকগুলো, তাহলে তাদের আমার একটা গতিশক্তি তো থাকবে না, অনেকগুলো গতিশক্তি থাকবে, তার একটা গড় আমি ইউজ করব। তো সেই গড় গতিশক্তিটা হচ্ছে 3/2 nRT জুল। এককটা কিন্তু খেয়াল রাখতে হবে, জুল। শক্তি মানে কি, কাজের একক, শক্তির একক একই, জুল। আচ্ছা, এসআই একক। আচ্ছা, দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে 1 মোল গ্যাসের, এখানে এন মোল ছিল, এখানে 1 মোল বলেছে, এন এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, কি পেলাম, 3/2 RT জুল পার মোল। এখানে দেখো 1 মোলের জন্য বলেছে, 1 মোলের জন্য মানে পার মোল, প্রতি মোল, তাহলে জুল পার মোল। আচ্ছা, তৃতীয়টা সেটা হচ্ছে একটি গ্যাস অণু, একটা গ্যাস অণুর ক্ষেত্রে 1 মোলে কয়টা গ্যাস অণু থাকে আমরা জানি, 6.022 × 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে একটা গ্যাস অণুতে কয়টা তার গতিশক্তি কি হবে, যে 1 মোল গ্যাসের যা গতিশক্তি ছিল তাকে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দেই, তাহলেই তো আমি পাবো একটা গ্যাস অণুর গতিশক্তি। হ্যাঁ, এই R/N, এই জিনিসটা আমরা গত ক্লাসে বলেছি, এটাকে বলা হয় হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তাহলে আমরা 3/2 KT আকারেও লিখতে পারি। এবার এককটা চলে আসবে আমার জুল পার মলিকিউলে।
এসআই একক। জুল পার মলিকিউল কেন হলো? একটা গ্যাস অণু, একটা অণু মানে একটা মলিকিউল, প্রতিটা অণুর জন্য বেগ মানে পার মলিকিউলে কত জুল, তাহলে প্রতিটা অণুর জন্য কতখানি গতিশক্তি, জুল পার মলিকিউল। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায় আমাদের। এটা খ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আদর্শ গ্যাস বনাম বাস্তব গ্যাস। আচ্ছা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা প্রথম পয়েন্টটা দেখি। এটা সবগুলো পার্থক্যই তোমরা জানো, শুধু একটা দুইটা পার্থক্যে হয়তো কনফিউশন থাকতে পারে, আমরা একবারে ক্লিয়ার করে দিই। প্রথমত, সকল অবস্থায় আদর্শ গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। হ্যাঁ, এটা ঠিক। বাস্তব গ্যাস এটা মেনে চলে না, এটাও আমরা জানি। দ্বিতীয় পয়েন্টটা যেটা বলেছে, গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান। হ্যাঁ, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান। অবাস্তব কিছু যেটা আদর্শ, তার হচ্ছে কোনো কিছুর প্রতি টান নাই, অর্থাৎ তার আকর্ষণ বিকর্ষণ কিছু নাই। আচ্ছা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের মোট আয়তন হচ্ছে গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য। মানে গ্যাসটা নিজের কোনো ভরও নাই, আয়তনও নাই, সে পাত্রের কোনো আয়তন নিজে তেমন একটা দখল করে না, যেটুকু করে সেটা খুবই নগণ্য। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেটা নগণ্য নয়, সেটা হিসাবের মধ্যে গণ্য করতে হয়। এটা আমরা একটু পরে যখন ভ্যান ডার ওয়ালস সমীকরণ পড়বো তখন বুঝতে পারবো কেন। আচ্ছা, পরের পার্থক্যটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের পরিবর্তনের উপরে নির্ভরশীল নয়। তো এই জিনিসটাকে অনেক সময় গাণিতিকভাবে এভাবে লেখা হয়, এটাও এমসিকিউতে আসে। কিন্তু এর ক্ষেত্রে নির্ভরশীল অর্থাৎ সমান নয়, জিরো এর সমান নয়। জিরো এর সমান মানে কি? নির্ভরশীল নয়। জিরো এর সমান নয় মানে হচ্ছে নির্ভরশীল। আচ্ছা, লাস্ট যে টপিক সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। এটাও আমরা একটু পরে বিস্তারিত পড়বো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটার মান হচ্ছে Z=1, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা গ্রেটার দেন 1 অথবা লেস দেন 1 হতে পারে। এটা আমরা অ্যামাগা বক্ররেখা যখন পড়বো তখন জানতে পারবো। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, এই যে আমরা অ্যামাগা বক্ররেখা শুরু করছি এবার। তো আমরা বয়েলের সূত্র থেকে একটা জিনিস জানি যে ভি বনাম পি, এটা হচ্ছে আমাদের কি ধরনের হয়? অধিবৃত্তাকার হয়। কিন্তু যখন আমি পিভি বনাম পি নিব, পিভি এর মানটা কি? পিভি এর মানটা সবসময় একটা কনস্ট্যান্ট। তো প্রেসার বৃদ্ধির সাথে সাথে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমার এই মানটা কনস্ট্যান্ট থাকে। যে দেখো, পিভি এর মানটা একটা কনস্ট্যান্ট আছে। কিন্তু হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে অ্যামাগা দেখেছেন যে এক ধরনের গ্যাসের ক্ষেত্রে, যে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে, যত আমি প্রেসার বাড়াচ্ছি এই রেখাটা এইভাবে উপরের দিকে চলে যাচ্ছে, সোজা খাড়া উপরের দিকে ঊর্ধ্বমুখী। আচ্ছা, দ্বিতীয় আরেক ধরনের বক্ররেখা তিনি পেয়েছেন, সেটা হচ্ছে যে নাইট্রোজেন অক্সিজেন এরকম কিছু গ্যাসের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে প্রথমে রেখাটা নিম্নমুখী হয়, তারপরে ঊর্ধ্বমুখী হতে হতে খাড়া উপরের দিকে চলে যায়। দেখো, প্রথমে একটা নিচের দিকে হয়েছে, একটা নিচের দিকে কার্ভ পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে অ্যামাগা বক্ররেখার দুইটা লক্ষণীয় বিষয়। এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে তাপমাত্রার সাথে এটার কি প্রভাব আছে? যখন এই তাপমাত্রার প্রভাবটাই বলতে গেলে সিকিউতে আসে, এটাও সিকিউতে আসে। তাপমাত্রার প্রভাবটা কি হয়? যখন আমি তাপমাত্রা কমাই তখন এদের রেখাগুলোও এরকম হয়, অর্থাৎ কিছুটা ঢাল দেখা যায়, নিচের একটা কার্ভ অংশ দেখা যায়। আবার যদি তাপমাত্রা যথেষ্ট পরিমাণ বাড়াই তখন এদের রেখাগুলোও এরকম স্ট্রেট লাইন হবে, ঊর্ধ্বমুখী। কিন্তু কখনোই এই যে এটার মতো পি অক্ষের সমান্তরাল হবে না। পি অক্ষের সমান্তরাল অর্থাৎ একটা কনস্ট্যান্ট মান থাকবে না। কিন্তু এই যে ঊর্ধ্বমুখী হবে, এরকম ঊর্ধ্বমুখী হয়ে যাবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে হয় ঊর্ধ্বমুখী হয়ে যাবে, তাপমাত্রা হ্রাসের সাথে সাথে এটা এরকম একটা কার্ভ অংশ দেখা যাবে। এই দুটা হচ্ছে অ্যামাগা বক্ররেখা বা বয়েলের সূত্রের উপরে আমাদের তাপমাত্রার প্রভাব। আচ্ছা, এর পরের টপিকে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। আচ্ছা, আমরা সংকোচনশীলতা গুণাঙ্কটা নিজেরাই বের করে দেখি কি আসে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো আমরা জানি তারা বয়েল চার্লসের সূত্র মেনে চলে, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, সুতরাং পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে ধরলাম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হচ্ছে না, একটা কোনো কনস্ট্যান্ট মানের পার্থক্য থাকছে, তো আমরা সেই মানটাকে ধরলাম জেড। পিভি সমান জেড ইন্টু এনআরটি ধরলাম, তাহলে জেড এর মানটা আমরা এখান থেকে বের করতে পারি কি? পিভি বাই এনআরটি। এখন এন সমান 1 হলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি। আবার যদি এখানে এন সমান 1 হয় তাহলে কি হয়? পিভি বাই আরটি সমান জেড। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা পেলাম পিভি বাই আরটি সমান জেড, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা পাচ্ছি পিভি নট বাই আরটি সমান 1। এখন দেখো যেটা পার্থক্য, আমি যদি 1 কে 2 দিয়ে ভাগ দেই তাহলে কি আসে? ভি বাই ভি নট, এটা হচ্ছে সমান জেড আসে। ভি বাই ভি নটটা কি? ভি এর মান হচ্ছে বাস্তব গ্যাসের মোলার আয়তন, এই যে আমাদের বাস্তব গ্যাসের মোলার আয়তন। ভি নটটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের মোলার আয়তন, এই যে আমাদের আদর্শ গ্যাসের মোলার আয়তন।
তাহলে বাস্তব গ্যাসের মোলার আয়তন আর আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতকে কি বলা হয়? সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। এই জিনিসটার ৩ টা মান আমরা দেখতে পাই। প্রথম মান যেটা সেটা হচ্ছে Z = 1। আদর্শ গ্যাসের ক্ষেত্রে Z = 1। হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে এই মানটা ১ এর থেকে বেশি হয়। ১ এর থেকে বেশি হলে আমাদের এই যে কম পেষণযোগ্য হয়। এখন এই জিনিসটা তোমাদের অনেকের কনফিউশন হয়। আমরা কিভাবে বুঝবো কখন বেশি হলে কেন কম পেষণযোগ্য হলো? দেখো, Z এর মান 1 এর থেকে যদি বেশি হতে চায় তাহলে এই V এর মান অবশ্যই V0 এর থেকে বেশি হবে। V এর মান যখন V0 এর থেকে বেশি হয় তার মানে বাস্তব গ্যাসের মোলার আয়তন বেশি। একটা পাত্রের মধ্যে কোনো কিছুর মোলার আয়তন বেশি, তুমি সেটাকে তাহলে কি বেশি চাপ দিতে পারবা না কম চাপ দিতে পারবা? অবশ্যই কম চাপ দিতে পারবা। সেই কারণে এটা হচ্ছে কম পেষণযোগ্য। Z এর মান যখন ১ এর থেকে বড় তখন সেটা কম পেষণযোগ্য। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে Z এর মান হচ্ছে ১ এর থেকে কম। ১ এর থেকে যখন কম সেটা হচ্ছে বেশি পেষণযোগ্য। স্বাভাবিকভাবে যখন বাস্তব গ্যাসের মোলার আয়তন আদর্শ গ্যাসের মোলার আয়তনের থেকেও কম হচ্ছে, তখন তো আমি সহজেই ওটাকে আরো বেশি চাপ দিতে পারবো। অর্থাৎ বেশি পেষণযোগ্য, তাকে বেশি পেষণ দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক টপিকে আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এই যে আমরা হাইড্রোজেন, হিলিয়াম আর নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড দেখলাম, এটারই গ্রাফ এখানে ছিল আমাকে বক্ররেখাতে। এই যে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, এই যে দেখো নাইট্রোজেন, অক্সিজেন। আর কেন আমাদের পেষণযোগ্য আর কম পেষণযোগ্য? এরা পেষণযোগ্য না দেখে এদের ডিরেক্ট স্ট্রেট লাইন দেখা যায়। এদের ক্ষেত্রে পেষণযোগ্য দেখে এই ঢালটার মাঝে আমাদের একটা কার্ভ অংশ সৃষ্টি হয়। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। এই যে এখানে আমাদের আসল টপিক ২ টা যেটা আমরা একটু আগে বললাম যে কেন পেষণযোগ্য আর হচ্ছে আমাদের আয়তন। এই যে আয়তনের উপরে নির্ভরশীলতা যেটা ছিল, এই যে মোট আয়তন গ্যাস পাত্রের তুলনায় নগণ্য, এই টপিকটা এখন আমরা ক্লিয়ার হব। এই যে দেখো বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। আচ্ছা, প্রথমত বলেছে যে একটা আমার পাত্রের মধ্যে যে মোলার আয়তনের গ্যাসটা আছে সেই আয়তনটা গ্যাস পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই যে এতটুকু হয় না, এটা মোটামুটি একটা কিছু না কিছু এরিয়া নিয়ে থাকে যেটাকে বলতে গেলে আমি বাদ দিতে পারি না, আমাকে সেটা কাউন্টের মধ্যে রাখতে হবে। তো এই জিনিসটা সেই কারণে বাস্তব গ্যাসের ক্ষেত্রে নগণ্য হয় না, কাউন্টেবল হয়। আচ্ছা, দ্বিতীয় যে আমাদের বিচ্যুতির কারণ সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। আন্তঃআণবিক আকর্ষণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে নেই। আমরা আগেই বলেছি আদর্শ গ্যাস নিরামিষ মানুষ, তার কারো সাথে কোনো ধরনের লেনদেন নাই। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি আছে? গ্যাস মাত্রই মানুষ। আদর্শ হচ্ছে আদর্শ মানুষ যার কারো সাথে কোনো ঝুট ঝামেলা নাই, কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ কিছুই নাই। বাস্তব গ্যাস হচ্ছে আমরা সবাই, আমরা তো বাস্তব। কারো না কারো প্রতি সবারই আকর্ষণ বিকর্ষণ আছে। তাহলে এই যে আন্তঃআণবিক আকর্ষণ এটা কার ক্ষেত্রে দেখা যায়? বাস্তব গ্যাসের ক্ষেত্রে আছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে নাই। আচ্ছা, তো বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত, এখানে ২ টা শর্ত আছে। একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, দ্বিতীয়টা নিম্ন চাপ। এই জিনিসটা আমরা একবার ক্লিয়ার হয়ে গেলেই বুঝতে পারবো। অনেক সময় এমসিকিউতে আসো তোমাদের উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, নিম্ন তাপমাত্রা, নিম্ন চাপ, নিম্ন তাপমাত্রা, উচ্চ চাপ। তোমরা এই জিনিসগুলা ৪ টাতে খুবই কনফিউজড হয়ে যাও। কেন কনফিউজড হয়ে যাও? এটা তো কনফিউজড হওয়ার কোনো কারণই নাই। খুবই ইজি একটা টপিক। উচ্চ তাপমাত্রায় কি হয় তুমি আগে চিন্তা করো। উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুর গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি যখন বেড়ে যাবে তারা বেশি ছোটাছুটি করবে, অর্থাৎ তাদের যেটুকু আকর্ষণ বল ছিল সেটা ভেঙে তারা দূরে সরে যেতে চাইবে। তাদের যদি দূরে সরে যায় তাহলে তাদের যে আয়তনটা দখল করছিল সেটা কমে যাচ্ছে। তাহলে উচ্চ আণবিক মানে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই যে নগণ্য শর্তটাও প্রযোজ্য হয়ে যাচ্ছে আর আন্তঃআণবিক আকর্ষণ নেই এই শর্তটাও প্রযোজ্য হয়ে যাচ্ছে। এই ২ টা শর্ত প্রযোজ্য হলেই তো আমার বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। প্রথম শর্ত ডান। দ্বিতীয় শর্ত বলেছে নিম্ন চাপ। আমার একটা চাপে আছে জন্যই তো এই জায়গাতে হচ্ছে আমার আয়তনটা দেখা যাচ্ছে। যখন আমার কোনো চাপ থাকবে না, মুক্ত অবস্থায় আছে, তখন কি সে অনেক দূর পর্যন্ত চলে যাবে না? তখন কি একটা ধরো অনেক বড় পাত্রের মধ্যে যদি এতটুকু গ্যাস দাও তখন তো সে আবার ঠিকই নগণ্য অবস্থায় গণ্য করা হবে। যদি এতটুকু পাত্রের মধ্যে গ্যাস থাকে সে তো একটা প্রেসার দিবে, সে একটা আমাদের আয়তন দখল করার চেষ্টা করবে। যখন এত বড় একটা রুমের মধ্যে তুমি এতটুকু একটা পার্টিকেল ছেড়ে দিচ্ছ, তখন কি সে এই রুমের সাপেক্ষে নগণ্য হয়ে যাচ্ছে না? তখন এই শর্তটা আবারও প্রযোজ্য হচ্ছে, এই শর্তটাও প্রযোজ্য হচ্ছে। সুতরাং এই ২ ক্ষেত্রে কেন আমার বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার আশা করি। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস সমীকরণ হচ্ছে সহজ ভাষায় আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসে পরিণত করা সমীকরণ, এবং এই সমীকরণে আদর্শ গ্যাস সমীকরণটাকে কিছুটা সংশোধন করা হয়েছে। তো সংশোধনের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব আয়তন সংশোধন।
ধরি 1 মোল গ্যাসের কার্যকর আয়তন, এই যে আমরা এখানে দেখলাম একটা আয়তন সে দখল করে আছে, ধরলাম এই আয়তনটা হচ্ছে বি। 1 মোল গ্যাসের ক্ষেত্রে ধরলাম সেটা হচ্ছে বি। তাহলে n মোল গ্যাসের ক্ষেত্রে সেটা হচ্ছে এনবি। তাহলে গ্যাস অণু চলাচলের জন্য যে মুক্ত স্থানটা থাকছে, ওই অংশটা বাদে যে স্থানটা থাকছে সেটা আমাদের কি হচ্ছে, ভি ছিল, ভি মাইনাস ওই বি অংশটা ওরা দখল করেছে, ওইটুকু বাদ দিলে আমার কি থাকে তাহলে ভি মাইনাস এনবি। তাহলে বি হলো, এনবি কি হলো, ভি মাইনাস এনবি কি বুঝলাম আমরা, এটা হচ্ছে আমাদের আয়তন সংশোধন ভ্যান ডার ওয়ালসের মতে। দ্বিতীয় সংশোধনটা তিনি যেটা করেছেন সেটা হচ্ছে চাপ সংযোজন। যখন চাপ সংশোধন করছি, দেখো এই পাত্রের মধ্যে ধরো এই দুইটা পার্টিকেল নিজেদের মধ্যে যদি আকর্ষণ তারা করে, তাহলে কি পাত্রের গায়ে বেশি ধাক্কা দিবে? মানে ওরা পাত্রের গায়ে এভাবে ধাক্কা দেওয়ার কথা, কিন্তু ওরা নিজেরা যখন এদিকে আকর্ষণ করতেছে তখন তো পাত্রের গায়ে ধাক্কা দেওয়াটা কমে যাচ্ছে। তখন পাত্রের গায়ে ধাক্কা দেওয়াটা কমে গেলে, ধাক্কা দেওয়া মানে কি বল দেওয়া, প্রতি মিটার স্কয়ারে যে বলটা প্রয়োগ হয় সেটাকেই আমরা কি বলি, চাপ বলি, মানে নিউটন পার মিটার স্কয়ার অ্যাকর্ডিং টু এস, আমাদের এসআই একক প্যাসকেল যেটাকে বলা হয়। তো তাহলে এন মোল গ্যাসের ক্ষেত্রে সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটা আমাদের কি করছে, এই চাপটাকে কিছুটা কমায় দিচ্ছে না? আমার দুই ক্ষেত্রে যে চাপটা পড়ার কথা সেই চাপটা কমে যাচ্ছে কিছুটা। তো কিছুটা যদি কমে যায় তাহলে সেই মানটা কত, এন মোলের ক্ষেত্রে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। ঠিক আছে, এন স্কয়ার এ বাই ভি স্কয়ার এই পরিমাণ আমার কমে যাচ্ছে। এখানে আমার এই পরিমাণ বেশি ছিল, তাই আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমার এই পরিমাণ কমে গেছে, তাই ওটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণের সংশোধন। চাপের ক্ষেত্রে চাপ আমার যতখানি পাওয়ার কথা তার চেয়ে কমে গেছে, চাপ আমি যোগ করে দিছি। আমার এখানে যতখানি মুক্ত স্পেস থাকার কথা তার চেয়ে আমার হচ্ছে কিছুটা অংশ দখল করে নিচ্ছে, যেহেতু একটা গ্যাস, সেই কারণে ওই অংশটা আমরা বাদ দিয়ে হিসাব করছি। এটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণের সংশোধন। ঘ নাম্বারে আসে তোমাকে তাপ সংশোধন এবং আয়তন সংশোধন দুইটা টপিক আলাদা করে ব্যাখ্যা করতে হবে, এবং খুবই ইজি টপিক। এই যে এই কিওয়ার্ড হচ্ছে আমাদের এই 4টা লাইন। এই 4টা লাইন হচ্ছে আমাদের কি লাইন, যে এই 4টা লাইন যদি তুমি সিকিউতে লিখতে পারো, তার সাথে তো তুমি কিছুটা চিত্র এঁকে এবং ব্যাখ্যা দিবাই। তো এইসব ব্যাখ্যা এবং এই যুক্তিযুক্ত লাইনগুলো লিখলে টিচাররা আশা করি তোমাদেরকে ফুল মার্কস দিয়ে দিবেন। এবং তারপরে তোমার সবার শেষে ভ্যান ডার ওয়ালস সমীকরণ হিসেবে এই লাইনটা লিখে দিবা। দেখো, পিভি সমান এনআরটি ছিল, এখন আমার যেহেতু এইটুকু পরিমাণটা পার্থক্য হচ্ছে আর এইটুকু পরিমাণটা পার্থক্য হচ্ছে, সেটা আমরা যোগ বা বিয়োগ করে দিয়েছি এই সমীকরণ থেকে। এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস এই সমীকরণটাই প্রদান করেছিলেন। এটাই ভ্যান ডার ওয়ালস প্রদত্ত আমাদের সংশোধিত সমীকরণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, পরের টপিকে চলে যাই। আচ্ছা, এবার আমাদের অ্যাসিড ক্ষার মতবাদে চলে আসি। প্রথমত আমরা পড়ি যেই মতবাদটা, সেটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ। আরহেনিয়াস কি বলেছিলেন? অ্যাসিড জলীয় দ্রবণে H+ দান করে, আর জলীয় দ্রবণে OH- দান করে। খুবই সিম্পল কথা, এটা আমরা 9-10 থেকেই জানি। ব্রনস্টেড-লাউরি যেটা বলেছেন সেটা হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে প্রোটন দান করে, আর হচ্ছে প্রোটন গ্রহণ করে। এখন আমি এখানে H+ কেন লিখেছি? H+ কেই প্রোটন বলা হয়। প্রোটনকে কি হিসেবে প্রকাশ করা হয় তোমরা গুণগত রসায়নে দেখে আসো, ওইখানে একবার চেক দিলেই দেখতে পাবা বইতে লেখা আছে H+ দ্বারা প্রোটনকে প্রকাশ করা হয়। তাহলে অ্যাসিড কি করছে, আমার জলীয় দ্রবণে প্রোটন দান করছে, বেস কি করে, প্রোটন গ্রহণ করে। একজন প্রোটন দান করে, একজন প্রোটন গ্রহণ করে, ঠিক আছে। লুইসের মতবাদ অনুসারে যেটা, অ্যাসিড হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে আর বেস হচ্ছে এক জোড়া ইলেকট্রন দান করে। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। প্রথমত আমরা যেটা করতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এখানে দেখি। ধরি অ্যাসিড আছে, অ্যাসিড আমি ধরলাম HCl। HCl আমার জলীয় দ্রবণে কি তৈরি করবে, দেখো H+Cl- জলীয় দ্রবণে অ্যাসিড H+ দান করে, ক্লিয়ার। সোডিয়াম হাইড্রোক্সাইড আমার একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে কি তৈরি হচ্ছে, সোডিয়াম প্লাস OH-, সোডিয়াম প্লাস OH-, এই যে আমার এখানে H+OH- দুইটা শর্ত একদম ক্লিয়ার। অ্যাসিড H+ দান করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার OH- দান করবে। আরহেনিয়াসের মতবাদ অনুসারে ঠিক আছে, কিন্তু সব সময় সেটা প্রযোজ্য হয় না। এখন চলে আসি আমি ব্রনস্টেড-লাউরির কাছে। ব্রনস্টেড-লাউরি বলেছেন যে অ্যাসিড H+ দান করবে। তো আবার আমি ওটাই নিলাম, ধরো কি নেওয়া যায়, H2CO3 কার্বনিক অ্যাসিড। H2CO3 ধরো আমার জলীয় দ্রবণে H+ দান করবে।
যোগ HCO3 মাইনাস, এই যে HCO3 মাইনাসটা তৈরি হলো, এটা হচ্ছে একটা ক্ষার। এই যে HCO3 মাইনাস, এই ক্ষারটা আবার যখন H+ একটা গ্রহণ করে সে আবার H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড আবার তৈরি করে ফেললো। তাহলে কার্বনিক অ্যাসিড থেকে H+ দান করলো, তাহলে অ্যাসিড H+ দান করলো, প্রযোজ্য। ক্ষার H+ গ্রহণ করলো, করে আবার বেজ, এই যে ক্ষার H+ গ্রহণ করে আবার অ্যাসিড তৈরি করলো। তাহলে ক্ষার H+ গ্রহণ করে, মিললো। অ্যাসিড H+ ত্যাগ করে, মিললো। ২ টাই আমাদের ক্ষেত্রে মিললো। ব্রনস্টেড-লাউরির মতবাদে কোনো সমস্যা নাই। সমস্যা এখন আসবে। এখন অনেকে বলবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা অ্যাসিড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো জলীয় দ্রবণে H+ দান করে না। তখন তো আরহেনিয়াস সাহেবও ফেল, ব্রনস্টেড-লাউরিও ফেল। এখন আমরা কি করি? এখন আমরা যাব লুইসের কাছে। লুইসের কাছে যদি যাই, উনি আমাদেরকে ২ টা জিনিস দেখাচ্ছেন। দেখো, প্রথমত অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা জানি ওর এই যে এখানে একটা বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার আছে। ধরলাম আমি ক্লোরাইড গুলো এই ৩ জায়গায় আছে। এখানে, এখানে, এখানে। এখন এই সাইডে তার দেখো একটা পেয়ার ইলেকট্রন নেওয়ার মতো ক্ষমতা আছে। ফাঁকা, এটা ফাঁকা। ৩ জায়গায় আছে, একদিক কিন্তু ফাঁকা। তাহলে সে কি এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে? এক জোড়া ইলেকট্রন যখন সে গ্রহণ করতে পারবে, তার মানে কি সে লুইসের মতে সে একজন অ্যাসিড। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন অ্যাসিড হলো আমি বুঝতে পারলাম। আরেকটা জিনিস দিয়ে আমরা দেখি এবার, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এন এইচ, এই যে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা দান করতে পারে। দান করলো কাকে? H+ কে। তাহলে H+ কে সে এই ইলেকট্রনটা দান করে কি তৈরি করতে পারে? NH4+। তাহলে আমার বেজ, আমরা জানি অ্যামোনিয়া একটা ক্ষার। অ্যামোনিয়া এক জোড়া ইলেকট্রন দান করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করতে পারে। হ্যাঁ, তাহলে আমার লুইসের মতবাদ অনুসারে অ্যাসিড যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে এটাও জানলাম। বেজ যে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে এটাও জানলাম। তাহলে ৩ টা মতবাদই আমার জানা হয়ে গেল। এই ২ টা মতবাদের ক্ষেত্রে কিছু, কিছু পার্থক্য থাকলেও লুইসের মতবাদ এই ২ টা মতবাদকেই সাপোর্ট করে। সুতরাং সবচেয়ে আধুনিক মতবাদ হচ্ছে লুইসের মতবাদ, এবং লুইসের মতবাদ অনুসারে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব। তোমাদের প্রশ্নে বলে দিবে যে উদ্দীপক একটা দেওয়া আছে, এই মতবাদ অনুসারে এটার যথার্থতা ব্যাখ্যা করো। খুবই ইজি টপিক, তোমরা জাস্ট দেখবা কোন মতবাদ অনুসারে কি বলা হয়েছে। প্রোটন দান, প্রোটন গ্রহণ, ব্রনস্টেড-লাউরি। H+ দান, OH- দান, এটা হচ্ছে আরহেনিয়াস। আর ইলেকট্রন জোড় গ্রহণ, ইলেকট্রন জোড় দান, এটা হচ্ছে লুইসের মতবাদ। আশা করি ক্লিয়ার। পরে আমরা পরবর্তী টপিকে চলে যাই। অনুবন্ধী অম্ল ক্ষার আছে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র ব্রনস্টেড-লাউরি সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে অম্ল প্রোটন দান করে একটা ক্ষার তৈরি করে, সেই ক্ষারটাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী ক্ষারক। অম্ল প্রোটন দান করবে কোন শর্ত অনুসারে? ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে প্রোটনটা যে ত্যাগ করে দিল, তারপরে সে যেই জিনিসটাতে পরিণত হবে সেটা হচ্ছে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক। দ্বিতীয়টা হচ্ছে ক্ষারক যদি একটা প্রোটন গ্রহণ করে, তারপরে সে সেই যেই জিনিসটাতে পরিণত হচ্ছে সেটা হচ্ছে তার অনুবন্ধী অম্ল। প্রশ্ন যেটা আসে, এই যে একটা অ্যাসিড H+ দান করে যে বেজে পরিণত হয়েছে, যে অনুবন্ধী ক্ষারকটা, যদি এই অ্যাসিডটা তীব্র হয় তাহলে এই বেসটা হবে দুর্বল। আর যদি এই বেসটা, মানে এখান থেকে অ্যাসিডটা যদি তীব্র হয় বেসটা হবে দুর্বল, অ্যাসিডটা যদি দুর্বল হয় বেসটা হবে তীব্র। আবার বেস থেকে তো আমি অ্যাসিড তৈরি করতে পারছি, অনুবন্ধী অ্যাসিড। এই যে অনুবন্ধী অ্যাসিড, এক্ষেত্রেও আমার যদি বেসটা সবল হয় অনুবন্ধী অ্যাসিডটা হবে দুর্বল। অনুবন্ধী অ্যাসিডটা যদি, আমার বেসটা যদি আবার দুর্বল হয় অনুবন্ধী অ্যাসিডটা হবে সবল। অর্থাৎ এটা ভাইস ভার্সা রুলে কাজ করবে। এই পাশের জন সবল হলে ওই পাশের জন দুর্বল, ওই পাশের জন দুর্বল হলে এই পাশের জন সবল। এটার ব্যাখ্যা আসলে আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকেই আমরা পাই, এবং ওই চ্যাপ্টারটা যখন পড়ানো হবে তখন এটার আমরা গাণিতিক ব্যাখ্যাটা দিয়ে দিব। এবং এই গাণিতিক ব্যাখ্যাটায় বলতে গেলে খ নাম্বারে খুবই কম আসে, তবে ১-২ বার এসেছে। তো এটা আমরা চতুর্থ অধ্যায় পড়ার সময় সুন্দরভাবে তোমাদেরকে ব্যাখ্যাটা দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, পরের টপিক এবার আমাদের ২ টা টপিক আছে, সেটা হচ্ছে খুবই থিওরিটিক্যাল টপিক এবং এটা তোমাদের নিজে থেকে পড়তে হবে। এখানে বোঝাবুঝির অংশ খুবই কম। প্রথমত অ্যাসিড বৃষ্টি এবং এর প্রতিকার।
আচ্ছা, এখান থেকে একটা টপিক মাঝে মধ্যে আসে তোমাদের সিকিউ পরীক্ষায়। তো এখানে স্বাভাবিক কথা যেটা বলেছে, স্বাভাবিক অবস্থায় বৃষ্টির জলে বায়ুর কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত অবস্থায় কার্বনিক অ্যাসিড তৈরি করে। এটা কিন্তু স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড হচ্ছে খুবই দুর্বল। দুর্বল অ্যাসিড হওয়ার কারণে, এই যে দুর্বল অ্যাসিড হওয়ার কারণে এটা পানির পিএইচ কে খুব একটা কম বেশি করতে পারে না। এই যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড খুব একটা তীব্র অ্যাসিড না হওয়ায় এটা বৃষ্টির পানির পিএইচ কে খুব একটা পরিবর্তন করে না। কিন্তু বায়ুমণ্ডলের অর্ধক্ষেপ সৃষ্টিতে পিএইচ এর মান 5.6 এর কম হলে তখন সেই বৃষ্টিকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। এবং এই অ্যাসিড বৃষ্টির পিছে একমাত্র কারণ হচ্ছে এই যে এই ৩ টা অ্যাসিড, ৩ টা বাণিজ্যিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড এবং আমাদের নাইট্রিক অ্যাসিড। এই যে আমরা এখানে আরেকবার লিখেছি। সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এই ৩ টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম, এমসিকিউতে আসে যে নিচের কোন অ্যাসিড গুলো অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী। এই ৩ টা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অপশনে কিন্তু কার্বনিক অ্যাসিডও থাকবে। কার্বনিক অ্যাসিড কিন্তু উত্তর হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের ৩ টা বিক্রিয়ার সাহায্যে দেখানো হয়েছে যে এরা কিভাবে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। প্রথমত এই যে সালফার ডাই অক্সাইড, বাতাসের সালফার ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। এই সালফিউরাস অ্যাসিড আবার পার অক্সাইড, জলীয় পার অক্সাইডের সাথে বিক্রিয়া করে আমার সালফিউরিক অ্যাসিড আর পানি তৈরি করছে, যে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড কিভাবে তৈরি হলো আমরা জানলাম। দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড যখন বাতাসের ওজনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন পেন্টঅক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন পেন্টঅক্সাইড আমার পানির সাথে বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তাহলে বাতাসে যদি নাইট্রিক মানে বৃষ্টির যে পানিটা পড়ছে সেটার সাথে যদি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অথবা সালফিউরাস অ্যাসিড এই ৩ টা তীব্র অ্যাসিড পড়ে তাহলে তো বৃষ্টিটা অবশ্যই অ্যাসিড বৃষ্টি হবে, এটা আমরা বুঝতেই পারছি। পিএইচ মান কত এর কম হবে? 5.6 এর কম হবে। ঠিক আছে। এখন তোমাদের ঘতে যেটা দিতে পারে যে অ্যাসিড বৃষ্টির পরে কি ধরনের ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়। প্রথমত বলা হয়েছে যে দেখো, অ্যাসিড বৃষ্টি থেকে তাজমহলের মার্বেল পাথর আক্রান্ত হচ্ছে। অ্যাসিড বৃষ্টিতে বিভিন্ন ধাতুর তৈরি ব্রিজ এবং অট্টালিকার ক্ষতি হয়। তাজমহলের ক্ষতির কথা লেখা আছে, ধাতুর তৈরি ব্রিজ এবং অট্টালিকার ক্ষতির কথা লেখা আছে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির ফলে জলজ প্রাণী এবং উদ্ভিদ আক্রান্ত হয়। জলজ প্রাণী এবং উদ্ভিদ আক্রান্ত হবেই তো, উপর থেকে অ্যাসিড পড়লে তো ওদের অবশ্যই ত্বকের ক্ষতি হবে এবং অনেক কিছুর ক্ষতি হবে। কম পিএইচ এর পানিতে মাছের ডিম হ্যাচিং অর্থাৎ ডিম ফোটা বাধাপ্রাপ্ত হয়। অধিক অম্লত্বের কারণে জলাশয়ের সমগ্র বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে জলাশয় বন্ধা হয়ে যেতে পারে। অর্থাৎ জলাশয়ের সম্পূর্ণ বাস্তুতন্ত্রটাই ধ্বংস হয়ে যেতে পারে। অ্যাসিড বৃষ্টির কারণে এই যে অ্যাসিড বৃষ্টির প্রভাবে বৃষ্টি অরণ্যের বিশেষ ক্ষতি হতে পারে। রেইন ফরেস্ট, বৃষ্টি অরণ্য মানে কি? রেইন ফরেস্ট। এটা তোমরা বায়োমের অংশে পড়ে এসেছো অনেকে বোটানি। এটা অবশ্য তোমাদের শর্ট সিলেবাসে নাই, যখন ফুল সিলেবাস পড়বা তখন জানবা। আর এটা আমাদের অবশ্যই কমন সেন্স। রেইন ফরেস্ট যেগুলো আছে আমাদের, অনেক রেইন ফরেস্ট আছে। অ্যামাজন একটা রেইন ফরেস্ট। তো এই যে রেইন ফরেস্ট গুলোর ক্ষেত্রে সারাক্ষণই তো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা যদি অ্যাসিড বৃষ্টি হয় তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে তো তোমরা চিন্তাই করতে পারছো না। আচ্ছা, দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে মাটির উপাদান। ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এগুলা ধাতুর ফসফরাস যৌগকে অ্যাসিড বৃষ্টি ধুয়ে নিয়ে মাটিকে অনুর্বর করে দেয়। দেখো, মাটিতে অ্যাসিড পড়ছে, এখন আমার ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এগুলো তো খুবই তীব্র জিনিস। এরা যদি ওর সাথে বিক্রিয়া করে তাহলে অন্য একটা কিছু হিসেবে অ্যাসিড বৃষ্টির সাথে ধুয়ে মাটি থেকে চলে যাবে। মাটি থেকে যদি এগুলা চলে যায়, এগুলা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি খুবই গুরুত্বপূর্ণ জিনিস উদ্ভিদের বৃদ্ধির জন্য। এগুলো যদি মাটি থেকে চলে যায় তাহলে উদ্ভিদ আর বৃদ্ধিপ্রাপ্ত হবে? হবে না। আচ্ছা, এবার যেটা আমরা প্রতিকারটা পড়তে পারি, প্রতিকারটা খুবই ছোট অংশ। এই টপিকটা আসলে তোমাদের নিজেদের একবার করে পড়ে নেওয়া লাগবে। বইয়ে সম্পূর্ণ টপিকটাই দেওয়া আছে। নিজেরা পড়ে না নিয়ে এর সাথে আসলে আলাদা করে বুঝে পড়ার মতো কিছু নাই। সম্পূর্ণরূপে নিজের একটু বারবার রিডিং পড়ে মনে রাখা লাগবে। আচ্ছা, প্রতিকারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাসিড বৃষ্টি হওয়ার পরে পুকুর এবং হ্রদের পানিতে কৃষি জমিতে চুন বা লাইম ব্যবহার করা যেতে পারে। চুন বা লাইম কি? একটা ক্ষার। তাহলে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় প্রশমিত লবণ তৈরি হবে। আচ্ছা, দ্বিতীয় যেটা বলেছে আ লাইমিং কাজ, এই যে লাইমিং কাজ মানে চুন দেওয়া, লাইম মানে চুন। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ট্রপোস্ফিয়ারে সালফার ডাই অক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাস মুক্ত রাখার ব্যবস্থা করা। তো এই যে সালফার ডাই অক্সাইড গ্যাস আর নাইট্রোজেন অক্সাইড মুক্ত রাখার ব্যবস্থা কি? সেটা হচ্ছে এই যে এফজিডি প্ল্যান্ট এবং মোটর কারে ক্যাটালাইটিক কনভার্টার। এই ২ টা শব্দ আমি বোল্ড করে এই কারণেই দিয়েছি যে শিল্পক্ষেত্রে এফজিডি প্ল্যান্ট অর্থাৎ ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। ডিসালফারাইজেশন মানে সালফার ডাই অক্সাইড মুক্ত করা।
আচ্ছা, আর মোটর কারে হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহারের মাধ্যমে NOx গ্যাসকে এই যে নাইট্রোজেন অক্সাইড, সামথিং অক্সাইড, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, ট্রাইঅক্সাইড হতে পারে, পেন্টক্সাইড হতে পারে, টেট্রাঅক্সাইড হতে পারে, গ্যাসকে বিজারিত করে নাইট্রোজেন গ্যাসে পরিণত করা। তাহলে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন এটা সালফারের ক্ষেত্রে প্রযোজ্য, ক্যাটালাইটিক কনভার্টার হচ্ছে NOx এর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ নাইট্রোজেন অক্সাইডের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই কয়েকটা টপিক লিখে দিলেই তোমাদেরকে টিচাররা ফুল মার্কস দিয়ে দিবেন, কারণ এই টপিকে বেশি কিছু তোমাদের বইয়ে দেওয়া নাই, অল্প কিছুই আছে। আচ্ছা, পরের টপিক যেটা, এটা আমাদের খ নাম্বারের জন্য লাগবে। এখান থেকে আমি জাস্ট কিওয়ার্ড গুলো বলে দেব। পানির BOD কি? নির্দিষ্ট পরিমাণ কোনো সারফেস ওয়াটারের নমুনায় থাকা জৈব দূষককে, অর্থাৎ বায়োডিগ্রেডেবল দূষককে, এই যে 5 দিন অথবা বায়ু শূন্য, এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছুর জায়গায় তুমি জাস্ট এখানে কিওয়ার্ড যেটা, পানির DO থেকে যেই পরিমাণ অক্সিজেন ব্যয়িত হয়, অর্থাৎ বায়োডিগ্রেডেবল জিনিসকে পচাতে পানির যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর বায়োডিগ্রেডেবল প্লাস নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ জৈব বস্তু এবং অজৈব বস্তু সবকিছুকে একসাথে যদি আমি পানি থেকে পচাতে চাই, অর্থাৎ সেটাকে পানি থেকে কি বলবো সম্পূর্ণরূপে ডিগ্রেড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার যেই পরিমাণ অক্সিজেন লাগবে সেটা হচ্ছে COD, অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন তোমাদের প্রশ্ন যেটা আসে যে BOD এর মানের চেয়ে COD এর মান বেশি কেন? দেখো, একটাতে শুধু বায়োডিগ্রেডেবল জিনিস হচ্ছে, আর একটাতে বায়োডিগ্রেডেবল প্লাস নন বায়োডিগ্রেডেবল, দুইটা জিনিসকে একসাথে পচানো হচ্ছে, তাহলে কোনটার ক্ষেত্রে আমার অক্সিজেন বেশি লাগবে? অবশ্যই দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি লাগবে, অর্থাৎ COD এর মান BOD এর থেকে বেশি। জাস্ট এইটুকু লিখে দিলে কত তোমাকে ফুল মার্কস দিবেন। আচ্ছা, আমাদের পরের টপিক। আচ্ছা, এটা আমাদের শেষ টপিক ছিল। এবার আমরা সরাসরি সিকিউ সাজেশন ক্লাসে চলে যাব। ঠিক আছে, সিকিউ আমরা সলভ করা শুরু করি। বিসমিল্লাহ। প্রথম টপিক হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এখন দেখো, বি গ্যাসের কিছু দেওয়া নাই, শুধু গতিশক্তি নির্ণয় করতে বলছে। গতিশক্তি নির্ণয় সূত্র কি আমাদের? গতিশক্তির সূত্র হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু 3/2 এন আর টি। ঠিক আছে, 3/2 nRT, n এর যেহেতু কোনো মান দেওয়া নাই সুতরাং আমি 1 ধরে নিলাম। তাহলে 3/2 ইন্টু 8.314 আর এর মান, কিন্তু টেম্পারেচার কত দেওয়া আছে? 27 ডিগ্রি, মানে 27 প্লাস 273, 300 আসে। তাহলে উত্তর যেটা আসবে সেটা হচ্ছে 374.13 জুল পার মোল। পার মোল, এই যে দেখো এখানে পার মোলের হিসাব কি কারণে করেছে? 1 মোল ধরে নিয়েছে ওরা ওখান থেকে, কারণ এখানে তো আলাদা করে বলা নাই কত মোল। তাহলে n এর মান আমি 1 বসিয়ে দিলাম, 3/2 ইন্টু 8.314 ইন্টু আমার এখানে 300, কাইন্ড অফ কত আসে? 3 ইন্টু 8.314 ইন্টু 300 ভাগ 2, 2 2 কাটলে 4, 3 4 এ 12, 12 ইন্টু 3, 3 বারং 36, হ্যাঁ কাইন্ড অফ ওটার মতোই আসে। 374.13 জুল পার মোল। এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের গতিশক্তি। আচ্ছা, গতিশক্তিটা গেল। ঘ নম্বরে বলেছে কোন কোন শর্তে বি গ্যাস এ গ্যাসের ন্যায় আচরণ করবে? বি গ্যাসটা কি? আমার বাস্তব গ্যাস। এ গ্যাসটা কি? আমার আদর্শ গ্যাস। কোন কোন শর্তে কাজ করবে? ব্যাখ্যা সহ আমি বলেছি। প্রথম শর্তটা হচ্ছে 1 নাম্বার উচ্চ তাপমাত্রা। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমার নিম্ন চাপ। তাহলে উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপে বি গ্যাস এ গ্যাসের মতো আচরণ করবে। ক্লিয়ার? পরের টপিক যেটা আমাদের, সেটাতে গ নম্বরে কি বলা হয়েছে? আচ্ছা, এখানে দেখো খতে কি বলে আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড কেন? পারবা না তোমরা লুইস অ্যাসিড খার ব্যাখ্যা? খতে বলেছে উদ্দীপকের এম এবং এন গ্যাস দ্বয়ের লেখচিত্র এল গ্যাসের মতো আনুভূমিক না হয়ে ভিন্ন হয় কেন? এই যে আমার এম আর এন, এই দুইটার ক্ষেত্রে কি সংকোচনশীলতা গুণাঙ্কের একটা পার্থক্য আছে, একটা কম পেষণযোগ্য বেশি পেষণযোগ্য। ওই ব্যাখ্যা দিয়ে তুমি সরাসরি ব্যাখ্যা দিতে পারো। হাইড্রোজেন আর হিলিয়ামের উদাহরণ দিবা, এটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, আর এটার ক্ষেত্রে কি নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। এক ক্ষেত্রে কম পেষণযোগ্য, এক ক্ষেত্রে বেশি পেষণযোগ্য। খুবই ইজি টপিক, এটুকু ব্যাখ্যা দিয়ে দিলে গত তোমাকে ফুল মার্কস দিয়ে দিবেন। ঘতে বলেছে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে উদ্দীপকের এম গ্যাসের ভূমিকা ব্যাখ্যা করো। এখানে গ্রিন হাউস ইফেক্ট তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে নাই সুতরাং দরকার নাই। পরের প্রশ্নে চলে যাই আমরা। গতে বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5.5 গ্রাম
এম গ্যাসের মোট গতিশক্তি বের করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5.5 গ্রাম এম গ্যাসের মোট গতিশক্তি বের করো। আচ্ছা, গতিশক্তি বলেছে, আমরা বের করি। এম গ্যাসের ক্ষেত্রে কি দেওয়া আছে? চুনা পাথরের বিযোজনে, এই যে তাপ বিযোজনে উৎপন্ন হয়। চুনা পাথরের তাপীয় বিযোজনে কি তৈরি হয়? এই যে দেখো, ক্যালসিয়াম কার্বনেট এখান থেকে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে আমার কোন গ্যাসের কথা বলা হচ্ছে বুঝতেই পারছো তোমরা, কার্বন ডাই অক্সাইডের কথা বলা হয়েছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের 5.5 গ্রাম এম গ্যাসের মোট গতিশক্তি বের করো। তাহলে আমরা গতিশক্তি ই কে T/2 nRT আমরা সূত্রটা জানি। তাহলে 3/2 তো বসালাম, n এর জায়গায় আমরা W/m বসাতে পারি RT। এখান পর্যন্ত ঠিক আছে। এখন দেখো, W এর মান আমার কত দেওয়া আছে? 5.5 গ্রাম। m এর মান আমি কত জানি? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত হয়? কার্বন 12, অক্সিজেনের ক্ষেত্রে 16 দুগুণ 32 অর্থাৎ 44 গ্রাম। আচ্ছা, এখানে আমার আর এর মান আমি জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, আর দ্বিতীয়ত আমার যেটা বাকি থাকছে সেটা হচ্ছে টি এর মান। টেম্পারেচারের মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 27 প্লাস 273 কেলভিন, 300 কেলভিন। ঠিক আছে, তাহলে আমার 3/2 এখানে প্রতিটা মানই দেওয়া আছে, ডিরেক্ট বসাই দিলে তোমার এখানে গতিশক্তিটা তুমি পেয়ে যাবা। খুবই ইজি টপিক। হতে বলেছে উদ্দীপকের একটা গ্যাস আদর্শ আচরণ না করার কারণ সমীকরণ সহ ব্যাখ্যা করো। আদর্শ আচরণ না করার কারণ সমীকরণ সহ ব্যাখ্যা করো বলেছে। তুমি এখানে হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি ভ্যান ডার ওয়ালসের সমীকরণ যেটা আছে ওইটার সম্পূর্ণ ব্যাখ্যাটা দিয়ে দিলেই হচ্ছে। এখানে উদ্দীপকের একটা গ্যাস আদর্শ আচরণ না করার কারণ, তাহলে তুমি পেয়ে গেলা। দ্বিতীয়ত তুমি যেটা করতে পারো, অ্যামাগা বক্ররেখার ক্ষেত্রে তোমার জেড এর যে সমীকরণটা সংকোচনশীলতা গুণাঙ্ক, এটার সাহায্যেও ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা চলে আসি। পরের প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? আচ্ছা, প্রথমত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম এম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। 8 গ্রাম এম গ্যাসের গতিশক্তি। এম গ্যাসটা কি বলা আছে? 25 ডিগ্রি সেলসিয়াস 1 এটিএম চাপে এম গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, গ নাম্বারটা আমরা যদি শুরু করি, প্রথমত এত টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, হ্যাঁ, সবই দেওয়া আছে। প্রথমত আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, বা এন মানে কি? W/m, পিভি সমান W/m RT। এমটাকে যদি আমি বামে নেই তাহলে কি আছে? PM W/v RT, বা PM সমান W/v মানে কি? ঘনত্ব, তাহলে DRT, বা এখান থেকে m এর মান আমি বের করতে পারবো DRT/P। দেখো, এখান থেকে আমি m এর মানটা বের করে নিতে পারবো। আমার মোলার ভর এখন বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কিন্তু আমার এইখানে কিন্তু 25 ডিগ্রি টেম্পারেচার বসবে টিতে, 1 এটিএম চাপ বসবে, এই মানটা বসবে ডি এর ওইখানে। তাহলে আমি একটা এম এর মান পাবো। এম এর মান এখান থেকে আমি পাবো, এম এর মান সমান একটা সামথিং পাবো। এবার আমি এম এর মানটা এখানে বসাবো। দেখো, আর গতিশক্তির সূত্র কি? ইকে ইজ ইকুয়াল টু 3/2 nRT সমান 3/2 W/m RT। এবার দেখো, W এর মান এখানে 8 গ্রাম দেওয়া আছে, ওইখান থেকে আমি M এর মান পাইছি। আর টি এর মানটা কিন্তু এইখানকার 0 ডিগ্রি সেলসিয়াসে চেয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসের মানটা বের করব। ক্লিয়ার? গ নাম্বার পারবো ইনশাআল্লাহ। হতে বলেছে উদ্দীপকের এস গ্যাসটি কোন শর্তে এম গ্যাসের অনুরূপ আচরণ করবে? আবারও আসছে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করার সূত্র। পারবা শর্তগুলো। আচ্ছা, লাস্ট প্রশ্ন এটা আমাদের আজকের। সেটাতে ক নাম্বারে বলেছে সিওডি কাকে বলে? সিওডির সংজ্ঞাটা আমরা আগেই দেখিয়েছি, তুমি আরেকবার বই থেকে দেখে নিও, সুন্দর করে সংজ্ঞাটা লিখে দিবা। আচ্ছা, খতে হাকেল নীতি, এটা তো আমাদের এই চ্যাপ্টারের অংশ না, আমাদের হচ্ছে এটা জৈব রসায়নের অংশ। গতে বলেছে কোন মতবাদ অনুসারে উদ্দীপকের বিক্রিয়া দুটিকে অম্ল ক্ষারক বিক্রিয়া রূপে চিহ্নিত করা যায়? আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইড প্লাস আমার পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করেছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমার সালফার ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করছে। এবার এই দুটো আবার ভেঙে যাচ্ছে, HCO3 মাইনাস প্লাস H প্লাস, আর এখানে HSO3
মাইনাস প্লাস H প্লাস। আচ্ছা দেখো, কোন মতবাদ অনুসারে উদ্দীপকের বিক্রিয়া দুটিকে অম্ল ক্ষারক বিক্রিয়া রূপে চিহ্নিত করা যায়, ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমত দেখো এখানে প্রোটন দানের ব্যাপারটা আসছে বা প্রোটন বিনিময়ের ব্যাপারটা আসছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে ব্যাখ্যা করতে পারি। আবার এই অংশে দেখো, কার্বন ডাই অক্সাইডের সাথে এখানকার ইলেকট্রনের এক জোড়া ইলেকট্রন সে গ্রহণ করেছে। তাহলে কি? এ হচ্ছে একটা লুইস অ্যাসিড, এ হচ্ছে আমার কি? লুইস ক্ষার পানি এখানে। লুইস ক্ষার হিসেবে কাজ করেছে। এখানেও পানি দেখো ইলেকট্রন সালফারকে দিচ্ছে। তাহলে যে ইলেকট্রন দিচ্ছে, এক জোড়া ইলেকট্রন দিচ্ছে সে লুইস ক্ষার, আর আমার সালফার ডাইঅক্সাইডটা কি এখানে লুইস অ্যাসিড। তো আমি বলেছি যে ব্রনস্টেড-লাউরির মতবাদ, আরহেনিয়াসের মতবাদ ২ টাই কিন্তু লুইসের মতবাদের মধ্যে পড়বে। সুতরাং যখন ওভারঅল এ সবকিছু দেখতে যাবা, তখন তুমি সামগ্রিকভাবে অবশ্যই লুইসের মতবাদটাকেই প্রাধান্য দিবা। তাহলে গ নাম্বারে কোন মতবাদ অনুসারে বললে এখানে লুইসের মতবাদটাই প্রযোজ্য হবে। কারণ ইলেকট্রন আদান-প্রদানের ব্যাপারটা কিন্তু ব্রনস্টেড-লাউরির মতবাদে আলোচনা করা হয়নি। হতে বলেছে পরিবেশের উপরে উদ্দীপকের গ্যাস ২ টির বিরূপ প্রভাব সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ করো। গ্যাস ২ টার মধ্যে একটা কি আমার সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড গ্যাসের বিরূপ প্রভাব আমি জানি। অ্যাসিড বৃষ্টির সম্পূর্ণ প্রভাব তুমি ওখানে লিখতে পারবা। আরেকটা গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অনেকে মনে করবে এটাও অ্যাসিড বৃষ্টির মধ্যে পড়বে। কিন্তু না। আমার বলা আছে স্বাভাবিক বৃষ্টির পানিতেই কিন্তু কার্বনিক অ্যাসিড থাকে। কার্বন ডাইঅক্সাইডের প্রভাবটা পরিবেশের উপর কি হিসাবে পড়বে? গ্রিন হাউস গ্যাস হিসাবে পড়বে। গ্রিন হাউস গ্যাস যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে নাই, সুতরাং লেখার দরকার নাই। তবে এই প্রশ্নটা রিসেন্ট শর্ট সিলেবাসের মধ্যে পরীক্ষা হওয়ার সময়ই এসেছে। সেই কারণে আমি যেটা বলব, তোমরা মানে গ্রিন হাউস প্রভাবটা দিলে তোমরা আশা করি সবাই লিখতে পারবা। কারণ এটা আমরা 6-7 থেকেই লিখে আসছি। আমাদের গ্লোবাল ওয়ার্মিং প্লাস আদার্স যে সমস্যাগুলো হতে পারে, তোমরা এটার একটা স্লাইড ধারণা রেখে দিবা। গ নাম্বারে অনেক সময় ২ টা একসাথে আসে যে আমাদের অ্যাসিড বৃষ্টির তুলনা আর হচ্ছে ইফেক্ট আর গ্রিন হাউস ইফেক্ট ২ টা একসাথে আসতে পারে। তো তোমরা আশা করি এটাতে কোনো সমস্যা থাকবে না এবং এটার মাধ্যমেই আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আশা করি তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাবা। এখন তোমাদের খুবই কম সময়, কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই। কারণ সবকিছু আমরা গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে। নিজেরা শুধু সিরিয়ালি যেভাবে দেওয়া হচ্ছে এভাবে পড়তে থাকো। আর তোমাদের অবশ্যই নিজেদের যদি কোনো প্যাটার্ন থাকে সেটাকে আমি অবশ্যই ফলো করার জন্য সাপোর্ট করব। নিজের উপর বিশ্বাস রাখো আর চেষ্টা করে যাও। অল দ্য বেস্ট।